করোনা শনাক্তের হার কমেছে 2.2%, বেড়েছে মৃত্যু, নারীর চেয়ে বেশি ঝুঁকিতে পুরুষ। পূর্ব রাজাবাজার লকডাউন 30 জুন পর্যন্ত, ঢাকার বাইরে চলছে ঢিলেঢালা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবার হজে অংশ নিতে পারছেন না বাংলাদেশিরা, হতাশ নিবন্ধনকারীরা, চাইলে ফেরত পাবেন টাকা। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশে। সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্তের সংখ্যা এবং হার একটু কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছেন 3,412 জন আর মারা গেছেন 43 জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাও কম, 880 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। এ সময় আরও জানানো হয়, কোভিড-19-এ বিশ্বব্যাপী নারীদের তুলনায় পুরুষের মৃত্যু ঝুঁকি বাড়ছে। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে পরীক্ষাগারের সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন 3টি ল্যাব সহ মোট 65টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 16,292 জনের। এর মধ্যে 15,555 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 3,412 জন কোভিড-19 রোগী। শনাক্তের হার 20.94%, আগের দিন ছিল 22.37%। সব মিলে দেশে মোট শনাক্ত দাঁড়ালো 1,19,198 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, যেটা 16,292টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 3,412 জন। কোভিড-19 আক্রান্ত আরও 43 জন মারা গেছেন গত 24 ঘন্টায়। এদের মধ্যে পুরুষ 38, নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 1,545 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে সুস্থ 880 জন সহ মোট সুস্থ হয়েছেন 47,635 জন, শতাংশের হারে 39.96। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। ব্রিফিংয়ে অনলাইন ভিত্তিক একটি বিজ্ঞান সাময়িকীকে উদ্ধৃত করে অধ্যাপক নাসিমা জানান, পুরুষেরা পূর্ব থেকে নানা অসংক্রামক রোগে আক্রান্ত থাকায় এবং পুরুষদের জীবনযাপন পদ্ধতি একটু ভিন্ন হওয়ায় কোভিড-19-এ বিশ্বব্যাপী পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি। পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয় এবং তাদের সোশ্যাল আইসোলেশনের কম থাকে। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আবারও অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় খুলনায় 4 জন, কুমিল্লায় 6 জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খুলনা মেডিকেলের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডক্টর মিজানুর রহমান জানিয়েছেন, মৃত 4 জনই জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে সোমবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে 61 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন আইসিইউতে এবং অপর 2 জন আইসোলেশনে ভর্তি ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজে করোনা ইউনিটে আক্রান্ত 37 জনের পাশাপাশি উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন 84 জন। লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্ব রাজাবাজারে লকডাউনের সময় আরও 7 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 30 জুন পর্যন্ত লকডাউনে থাকবে এলাকাটি। লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে করোনা থেকে বাঁচতে ব্যবহৃত সুরক্ষা সামগ্রীর বর্জ্য আলাদা করার উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হয় 9 জুন রাতে লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। 14 দিন শেষে সংক্রমিতের সংখ্যা 50 থেকে কমে দাঁড়িয়েছে 15 জনে।
মঙ্গলবার সকালে পূর্ব রাজাবাজারে সংক্রমণ বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন করেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। সুরক্ষা সামগ্রীর বর্জ্য গৃহস্থালির বর্জ্যের সাথে যেখানে সেখানে না ফেলার আহ্বান জানান মেয়র। সুরক্ষা সামগ্রীর বর্জ্য সংগ্রহে 3 লাখ ব্যাগ দেওয়ার কথা জানান তিনি। যারা করোনা পজিটিভ যে পেশেন্ট আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভলেন্টিয়াররা এই ধরনের ব্যাগ তারা দিয়ে আসবেন। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মীরা আছেন তারা শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন তারা কালেকশন করে নিয়ে যাবে আপনাদের থেকে, এবং আমরা এই ব্যাগটিকে কালেক্ট করে আমরা STS এর মাধ্যমে, প্রিজমের মাধ্যমে মাতোয়ারিদের স্বাস্থ্যসম্মতভাবে এটিকে আমরা পুড়িয়ে ফেলবো। এ সময় পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন আরও 7 দিন বাড়ানোর ঘোষণা দেন মেয়র। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় লকডাউন বাড়ানোর কথা জানান তিনি। যে এলাকাতে আমরা লকডাউন করব এটি নিয়ম অনুযায়ী এটিকে 21 দিনে রাখতে হবে, তাই আমরা এই পূর্ব রাজাবাজারকে আমরা 21 দিন অর্থাৎ আরও 7 দিন পর্যন্ত পূর্ব রাজাবাজারের লকডাউনের দিন আরও 7 দিন পর্যন্ত বাড়লো। আরও 7 দিন লকডাউন বৃদ্ধিতে ওই এলাকার মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এইভাবে আমি আমরা মনে করি এইভাবে আসলে কেউ পারবে কিনা আমরা জানি না, কিন্তু ওনারা যেটা করেছে সেই হিসাবে যদি সারা বাংলাদেশে করতে পারে কোনো মানুষের অভিযোগই থাকবে না। আর সব জিনিসের দাম বেশি, সস্তায় একটা কিছু নাই, এখানে মাছ মাংসের দাম বেশি। কোনো রোগী বাড়ে নাই, তাছাড়া আরও যদি এখন 7 দিন বাড়ে ভালো হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেড জোনের ম্যাপ পেলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের আরও 17 এলাকা লকডাউন করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে রেড জোন চিহ্নিত বিভিন্ন এলাকায় দেয়া লকডাউন চলছে ঢিলেঢালা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি এবং নির্দেশনা। ঘোষিত এলাকায় খুলছে দোকানপাট, অবাধে চলাফেরা করছেন স্থানীয়রা। ওষুধ কেনা এবং চিকিৎসার কথা বলে প্রশাসনকে ফাঁকি দিচ্ছেন অনেকে। লক্ষ্মীপুরে 4টি পৌরসভা এবং 15টি ইউনিয়নে রেড জোন চিহ্নিত এলাকায় যে যার মতো করে চলাফেরা করছে। প্রতিদিনের মতোই খোলা রয়েছে দোকানপাট, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। চুয়াডাঙ্গার দর্শনার 2টি ওয়ার্ডেও লকডাউন চলছে ঢিলেঢালা। বাইরে থেকে এসব এলাকায় অবাধে ঢুকছে মানুষ। সরকারি ছুটি ঘোষণার পর মানিকগঞ্জে অফিস আদালত বন্ধ থাকলেও পুলিশকে ফাঁকি দিয়ে রেড জোন এলাকায় চলাফেরা করছেন মানুষ। এদিকে নোয়াখালী সদর এবং বেগমগঞ্জে 14 দিনের লকডাউন শেষ হয়েছে মধ্যরাতে। করোনা পরিস্থিতি সামাল দিতে রেড জোন এলাকাগুলোতে কারফিউ পরিস্থিতি সৃষ্টি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ব্যক্তি পরিচয়ে রেড জোনে অবাধে চলাচলের সুযোগ করোনার সংক্রমণ রোধের চেষ্টা ব্যর্থ করে দেবে। স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির মতে এলাকা ভিত্তিক লকডাউন করোনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। করোনার উৎপত্তিস্থল চীনের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোভিড মোকাবেলায় সবচেয়ে সফল দেশ ভিয়েতনাম। একজনেরও মৃত্যু হয়নি। গত 40 দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়নি স্থানীয় কোনো বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে সংক্রমণ শুরুর আগেই লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্বের বিষয়ে কঠোর পদক্ষেপই এই সুফল এনে দিয়েছে ভিয়েতনামকে। কোয়ারেন্টাইনের ওপর অধিক গুরুত্ব করোনা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে দেশটিতে। একই পথে হেঁটে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাও সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে দেশে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর সংখ্যা 1,500 ছুঁই। পরিস্থিতি বিবেচনায় করোনাপ্রবণ এলাকাগুলোতে 3টি জোনে ভাগ করে সংক্রমণ রোধের চেষ্টা করছে সরকার। যেসব এলাকাতে 1 লক্ষ লোকের মধ্যে 60টা বা তার বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকাকে রেড জোন হিসেবে বা হটস্পট হিসেবে ঘোষণা করে তা সেই এলাকা লকডাউন করা হবে। এখন এই পদ্ধতির আর কোনো বিকল্প নাই। বিশেষজ্ঞদের মতে করোনাপ্রবণ এলাকায় কারফিউ পরিস্থিতি সৃষ্টি করতে হবে। লকডাউন এলাকায় ব্যক্তি পরিচয়, ক্ষমতা ও সামাজিক প্রতিপত্তি বিবেচনায় চলাচলের সুযোগ দিলে করোনা সংক্রমণ কমানো যাবে না। আমি কিন্তু লকডাউন থেকে বেশি প্রিফার করি কারফিউ দিয়ে কেউ বেরোতে পারবে না। এরকম যদি আমরা 14 দিন একসাথে করতে পারতাম তাহলে আমার মনে হয় একটা পর্যায়ে যে উপনীত। বিশেষজ্ঞরা আরও বলছেন দেশে বিগত 2 মাস লকডাউন কঠোরভাবে কার্যকর করা যায়নি, তাই ঠেকানো যায়নি করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যু ও রোগীর সংখ্যা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন IEDCR এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। ডক্টর মুশতাক, স্বাগত আপনাকে।
আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন সেটিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার এবং সংখ্যা কিছুটা কমেছে। অন্যদিকে সম্প্রতি যে চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন তারা কিন্তু বলে গিয়েছেন যে বাংলাদেশ এখনও সংক্রমণের পিকে পৌঁছায়নি। তো বাংলাদেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা কি অবস্থায় আছি? দেখুন, বাংলাদেশের সংক্রমণ বাড়ছে, আজকে হয়তো একটু কম, একদিনের হিসাব দিয়ে প্রবণতাটা বোঝা যায় না। ৩-৪ দিন বা এক সপ্তাহের পরিসংখ্যান আমাদেরকে হয়তো আরো পরিষ্কার ধারণা দেবে। আমাদের যে করোনা মহামারীর যে চিত্র এক এক দেশে কিন্তু এক এক রকম। চীন, ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কোনো নির্দিষ্ট এলাকায় হঠাৎ করে অনেক রোগ সংক্রমিত হয়ে একটা অনেক উঁচুতে উঠে গিয়েছিল করোনার গ্রাফটা। সেটা নেমে আসলেও চীনে পরিপূর্ণভাবে নেমে এসছে, যদিও বেজিং শহরে আবার দেখা দিয়েছে সেখানে একটা ক্লাস্টার, কিন্তু ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আগের অবস্থায় ফিরে যায়নি। আফ্রিকা এবং আমাদের দক্ষিণ এশিয়াতে সংক্রমণটার গতিটা হচ্ছে মৃদু থেকে মাঝারি। আমাদের দক্ষিণ এশিয়াতে মাঝারি সংক্রমণ হচ্ছে, এখানে কিন্তু সংক্রমণের হারটা ওইরকম চূড়া কিন্তু এখানে দৃশ্যমান হওয়ার আশঙ্কা কম। তবে হ্যাঁ, আশঙ্কা আছে যদি হঠাৎ করে কোনো একটা এলাকায় ঘনীভূত মহামারী ঘটে, আমাদের এখানকার কোনো ঘনবসতি এলাকা কিংবা ঝুঁকিপূর্ণ সামাজিকভাবে প্রান্তিক মানুষরা যেখানে থাকেন, যাদের স্বাস্থ্য সুবিধা একেবারে নেই বললে চলে, যাদের অর্থনৈতিক সামর্থ্য খুবই সীমিত, যাদের পুষ্টি সেই অবস্থা ভালো নয়, সেখানে হঠাৎ করে সংক্রমণ হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তার আগ পর্যন্ত এই সংক্রমণের গতিটা এই মাঝারি গতিতেই থাকবে এবং আমাদের চেষ্টা করতে হবে এই গতিটা এখানেই থামিয়ে দিতে। আমরা সেই চীনের উহানের মতো পিকের আশায় বা আশঙ্কায় বসে থাকার কোনো অবকাশ নেই। আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে আজকের দিনটি যেন সেই শীর্ষ বিন্দু বা পিক পয়েন্ট হয়, কালকে থেকে যেন সেটা নেমে যেতে পারে। যদিও আপনি বলছিলেন যে এই গতিটা মাঝারি এবং এখানেই থাকার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যে বাংলাদেশে যেই পরিস্থিতিতে করোনা মোকাবেলা করা হচ্ছে, যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট বলে মনে করেন? এই যে জোন ভিত্তিক চিহ্নিত করা, লকডাউন করা, এর বাইরে আর কি করণীয় বলে মনে করছেন? মাঝারি গতি আছে, এখানে আমি থেমে থাকতে বলছি না, এটাকে নামিয়ে আনতে হবে। প্রতিদিন আমাদের প্রায় 40 জনের মতো মৃত্যুবরণ করছেন, এটা নিশ্চয়ই আমরা চাবো না। প্রতিদিন 3000-এর মতো ল্যাবরেটরি নিশ্চিত পরীক্ষা করে পাওয়া যাচ্ছে, এর বাইরেও বিধি সংক্রমণে অনেক রোগী রয়েছে, এটাকে অবশ্যই নামিয়ে আনতে হবে। কিন্তু এটার গতিটা হচ্ছে মাঝারি গতি, সেটা দিন দিন বাড়ছে, এটাকে অবশ্যই নামিয়ে আনতে হবে। এক্ষেত্রে যে লাল, হলুদ এবং সবুজ এলাকা ভিত্তিক স্বাস্থ্য বেষ্টনীর কথা বলা হয়েছে, এটা অবশ্যই কার্যকরী করতে হবে, সবগুলো একসঙ্গে করতে হবে। যেমন পূর্ব রাজাবাজারে কিন্তু আমরা সফলতার দিকে যাচ্ছি, 21 দিন, অর্থাৎ আমাদের যে এই রোগের সুপ্তিকাল হচ্ছে 2 সপ্তাহ, এবং আরও 7 দিন যোগ করে 21 দিন ভালো ফল পাওয়া যাচ্ছে। যদিও এখানে একেবারে পরিপূর্ণভাবে কেউ মানছে সেটা বলবো না, কিন্তু অনেকটাই মানা হচ্ছে। এই সাথে সাথে ঢাকা শহরের অন্যান্য এলাকাগুলোতে অবিলম্বে আমাদের এই লাল এলাকা ঘোষণা করে এই বেষ্টনীতে যাওয়া উচিত, নইলে রাজাবাজারের সাফল্যটা ধরে রাখা যাবে না। আমি দেখলাম যে জেলাতে করা হয়েছে, তাও সবগুলো জেলায় নয়, কোনো কোনো জেলায় খুব বেশি দরকার। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই সমস্ত জনবহুল শহরগুলোতে এই লাল বেষ্টনী করে স্বাস্থ্য ব্যবস্থা যাওয়া। সারা বাংলাদেশে লাল, হলুদ, সবুজ যেখানেই থাক না কেন, আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু সব জায়গায় মেনে চলতে হবে। যেমন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, বাইরে বেরোলে অন্য মানুষের সঙ্গে আমাকে অন্ততপক্ষে 2 হাত 1 মিটার দূরত্ব রাখতে হবে, এবং আমি এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার মাঝখানে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। তবে যাতায়াত চলাচল সবচেয়ে বেশি সীমিত থাকবে হচ্ছে লাল এলাকায়, হলুদ এলাকায় কিছুটা নিয়ন্ত্রণ তো অবশ্যই হবে, এবং সবুজ এলাকায় তারা সেই স্বাস্থ্যবিধি সম্মতি সাপেক্ষে চলাফেরা করতে পারবেন। কিন্তু কেউ একটা বেষ্টনী থেকে পার হয়ে আরেকটা বেষ্টনীতে যাবেন না, তাহলে কিন্তু সংক্রমণের চলাচলটা বেড়ে যাবে। এগুলো আমাদেরকে অবিলম্বে কার্যকরী করতে হবে। তবে একটা বড় শর্ত হচ্ছে জনগণকে নিজেদের দায়িত্ব গ্রহণ করতে হবে। অবশ্যই ডক্টর মুশতাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যাচ্ছি পরের খবরে। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাই এখন আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে তিনি বলেন, বৈশ্বিক এ মহামারীর কারণে মুজিব বর্ষের কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও সীমিত করা হয়েছে। জানান, জনগণের কল্যাণের দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি,
অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে সংসদে অনির্ধারিত বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগের চড়াই উতরাইয়ের ইতিহাস। জাতিপিতাকে ঠিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন তিনি পেলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেই আর এক মীর জাফর অর্থাৎ খন্দকার মোস্তাকে এবং জিয়া এদের কুচক্রের ফলে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। বাংলাদেশের মানুষের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল। কিন্তু আমরা যদি একটু পর্যালোচনা করি যে আজকে বাঙালি কি পেয়েছে, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখনই বাঙালি কিছু পেয়েছে, তখনই বাংলাদেশটা এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, কিন্তু চলমান পরিস্থিতিতে তা সীমিত করা হয়। এই মুহূর্তে মানুষের জীবন রক্ষা করাই এই সরকারের মূল লক্ষ্য। জনসমাগম হোক, এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটাই আমরা গুরুত্ব দেই। আজকে করোনা ভাইরাসের কারণেই এই সমস্যাটা, এবং এই করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা, মানুষকে চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মানে মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বলেও জানান দলের সভাপতি। বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ কষ্টের মধ্যে দিন পার করছে, তবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এই দুর্যোগে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো, লাশ দাফন থেকে শুরু করে সব কাজে এগিয়ে এসেছে। সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে ফুল নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনসমাগম হোক, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, টানা ৭ দশক সেবা দিয়ে মানুষের আস্থা অর্জনকারী আওয়ামী লীগ দেশ ও মানুষের পাশেই থাকবে। আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটি। পরে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের পরিসর সীমিত করা হয়। পরে সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন বেশি সংগঠিত, শক্তিশালী। দেশের প্রাচীনতম এই দলটি আজ মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে, অর্জন করেছে ভালোবাসা। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নই আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। সীমিত পরিসরের এই আয়োজন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের চলমান অগ্রযাত্রা এগিয়ে নেবে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের দল। বাংলাদেশ বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং অর্থনৈতিক মুক্তি এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে মিলাদ মাহফিল, ভার্চুয়াল আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। করোনা সতর্কতায় এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, র্যালি হয়নি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আকাশপথে পরিবহনের সময় দুর্ঘটনায় যাত্রী হতাহত এবং মালামাল নষ্ট বা হারালে এখনকার চেয়ে ৬ গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পক্ষে
এ সংক্রান্ত আইনের খসড়া তোলা হয়েছে সংসদে। তা পরীক্ষা করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পাঠানো হয়েছে সংসদীয় কমিটির কাছে। আগে যাত্রী হতাহত হলে 20,37,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। প্রস্তাবিত আইনে তা 1,17,62,000 টাকা করা হয়েছে। এছাড়া বছরে একাধিকবার বিদ্যুৎ জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করার বিলও তোলা হয় সংসদে। আর সরকার দলীয় সংসদ সদস্য মির্জা আজম প্রস্তাব জানান, নিম্নমানের সিগারেট উৎপাদনে শুধু দেশীয় কোম্পানিগুলোকে সুযোগ দেওয়ার। এছাড়া ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বিরুদ্ধে বক্তব্যে হস্তক্ষেপের অভিযোগে ওয়াকআউট করেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। ভয় না পেয়ে করোনাকে মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ভিডিও কনফারেন্সে অগ্রসর দোহার নবাবগঞ্জ টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। সালমান এফ রহমান বলেন, সারা বিশ্বে নারীদের পাশাপাশি পুরুষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট করার মধ্য দিয়ে দক্ষ নারী নার্সের পাশাপাশি পুরুষ নার্স বের করে আনা হবে বলেও জানান তিনি। টেলিমেডিসিন সেবা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, দোহার নবাবগঞ্জে এই সেবা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় করা হবে। প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা যাতে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2 উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বীমা করার চিন্তাভাবনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা এটাকে একদম করোনা মুক্ত যদি করতে আমরা সফলও হই, এটাকে করোনা মুক্ত রাখতে কিন্তু আপনার খুবই কঠিন কাজ। নার্সিং স্কিলটা শুধু মহিলা না, নার্সিং পুরুষ নার্সেসরাও, এটা যদি আমরা একটা ভালো ইনস্টিটিউট, ওয়ার্ল্ড ক্লাস একটা ইনস্টিটিউট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সারা পৃথিবীতে কিন্তু পুরুষ এবং মহিলা নার্সেসের বিরাট বড় চাহিদা আছে। তো এটাও আমি কিন্তু মনে করি, আমি এটা ভালো একটা সাজেশন। এটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছিলাম, কিন্তু আজকে এই সাজেশনটা এসছে, আমি জাস্ট জানাইতে চাচ্ছি যে এটা নিয়ে আমি শিগগিরই কিছু ভালো খবর আপনাদেরকে। করোনা থাবায় এবার বাতিল হলো বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। দেশের এমন পরিস্থিতিতে যে কোনো রকম ঝুঁকি নিতে চায় না 2 বোর্ড। আগস্টে 2 টেস্টের সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনা শেষ হলে 2 বোর্ডের নতুন সূচি নিয়ে কাজ শুরু করবে। ক্রিকেটার, কোচিং স্টাফ, সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করেছে 2 দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দ্রুতই। ইংল্যান্ডে সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে, শুরু হতে যাচ্ছে ক্রিকেট। সেই ধারায় স্বপ্ন বোনা শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বে। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ। গেল মার্চ থেকে ঘরবন্দি টাইগাররা। আশা ছিল আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করা সম্ভব হবে। হাতে সময় ছিল বলে আলোচনা চালিয়ে গেছে 2 বোর্ড। দেশের অবস্থা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হলো স্থগিতের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় পরবর্তীতে 2 বোর্ড নতুন সূচিতে খেলার অঙ্গীকার করেছে। বাংলাদেশে কোভিড-19 প্যান্ডামিক্সের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আসলে যেহেতু একটা সিরিজ আয়োজনের জন্য অনুকূলে না বা বেশ চ্যালেঞ্জিং হবে, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আগস্ট 2020-তে যে নিউজিল্যান্ড ক্রিকেট দলের যে বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত ছিল, সেটা আপাতত স্থগিত করা হচ্ছে। পরবর্তীতে 2 বোর্ড আলোচনা করে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ক্রিকেটার, কোচিং স্টাফ, সমর্থকদের জন্য খবরটা সুখের নয়। সবার কাছে দুঃখ প্রকাশ করেছে 2 বোর্ড। ঘরের মাঠের সিরিজ বাতিল হয়ে গেলেও অপেক্ষা আগামী মাসে লঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্তের। করোনা মোকাবিলায় শ্রীলঙ্কা সবচেয়ে ভালো অবস্থানে, সিরিজ আয়োজন করতেও প্রস্তুত তারা। কিন্তু টাইগারদের সেই ঝুঁকি নেয়ার সম্ভাবনা ক্ষীণ। এপ্রিলে পাকিস্তান, মেতে আয়ারল্যান্ড সিরিজ স্থগিত হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজও করোনার থাবায় কাটা পড়েছে। এবার সেই তালিকায় নিউজিল্যান্ড সিরিজ যোগ হওয়ার হতাশাও নিতে হচ্ছে টাইগারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফির শারীরিক অবস্থা উন্নতির পথে। জ্বর কমতে শুরু করেছে, শরীরের ব্যথাও কম।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আবদুল্লাহর পরামর্শ মেনে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। শারীরিক চেকআপে খারাপ কিছু আসেনি। এদিকে মাশরাফির স্বাস্থ্যজনিত কোনো খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ছোট ভাই মুরসালিন। মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সরগরম টাইগার ক্রিকেট অঙ্গন। কিংবদন্তি অধিনায়কের অবস্থা জানতে ব্যস্ত সংবাদকর্মী সমর্থকেরা। শারীরিক অবস্থা খারাপ হয়েছে, ভর্তির জন্য হাসপাতাল খোঁজা হচ্ছে, এমন খবরে বিভ্রান্ত হয়েছেন ম্যাশ নিজে। ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহর পরামর্শে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। উনি এখন পর্যন্ত ভালো আছেন, বাসায় বসে আমার পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। তার আর কোনো বর্তমানে কোনো সমস্যা নেই। তার কিছু পরীক্ষা নিয়ে করা হয়েছে, সব রিপোর্ট ভালো আছে। মাশরাফির দেখভাল করছেন স্ত্রী সুমনা হক সুমি। বাবা মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়েছে ছেলে ও মেয়েকে। কোনো খবরে বিভ্রান্ত না হতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মাশরাফির ছোট ভাই। জ্বর ছিল, সেটা গেছে আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে গায়ে ব্যথা একটু থাকে, সেটাও কমেছে। হাবিবটা আসলে আমরা ওইভাবে ধরে নিয়েছি উনার পজিটিভই আসবে, কারণ উনি একদম কাছে থেকে টেক কেয়ার করছে ভাইয়াকে। আর হুমায়রা সাহেলকে তো আমরা একটু দূরে রাখছি। গেল শনিবার করোনায় আক্রান্ত হন মাশরাফি। একই দিনে খবর আসে আরেক টাইগার অপুও আক্রান্ত হয়েছেন করোনাতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 7 পাকিস্তানি ক্রিকেটার। এ নিয়ে ইংল্যান্ড সফরের স্কোয়াডের মোট 10 ক্রিকেটার কোভিড-19 টেস্টে পজিটিভ হলেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন শাদাব খান, হায়দার আলী এবং হারিস রৌফ। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান। সংকট সত্ত্বেও 28 জুন ইংল্যান্ড যাত্রার তারিখ পরিবর্তন আনেনি PCB। আক্রান্ত ক্রিকেটাররা 14 দিনের কোয়ারেন্টিনে চলে গেছেন। 2 দফা কোভিড-19 টেস্টে নেগেটিভ হলে তারা আবার যুক্ত হবেন স্কোয়াডে। ইংল্যান্ডে 3 টেস্ট ও 3টি T20 খেলবে পাকিস্তান। 30 জুলাই লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট। ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ সুবিধা পান সেটি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে রাজধানীতে এক ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী বলেন, SME খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কাজ করছে মনিটরিং টিম। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি বলে জানান বক্তারা। করোনার কারণে অর্থনীতির চাকা থমকে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক ছোট বড় প্রতিষ্ঠান, ফলে বেকার হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী। আর ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক তৈরি না হওয়ায় সরকারি প্রণোদনার টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এ অবস্থার উত্তরণে এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড। এতে করোনা সংকটে ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে জোর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। থানা এবং ইউনিয়ন পর্যন্ত যে উদ্যোক্তারা আছে তাদের কিন্তু সেই ধরনের কোনো ডাটা নেই, এবং এই ডাটা না থাকার কারণে এই প্যাকেজটার বাস্তবতাটা কি, ব্যাংক কি আসলে দিচ্ছে। আমরা দেখেছি অনেক সময় ব্যাংকে একটা পারসেপশন থাকে যে তারা সিকিউর না হয়ে ফান্ডটা দিতে চায় না উদ্যোক্তাদের কাছে। এছাড়াও উদ্যোক্তাদের জন্য ডাটাবেস তৈরির পাশাপাশি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা জরুরি বলে মত দেন ব্যবসায়ী নেতারা। SME সেক্টরকে যদি আমরা আসলে ডাইভার্সিফাইড একটা সেক্টরকে যদি রূপ দিতে চাই, একটা লোকাল লিঙ্কেজ পলিসি আমাদের খুব তাড়াতাড়ি আমার মনে হয় নেওয়া উচিত। আমাদের RMG যে সাকসেস যে মডেলটা গ্রিন এক্সপোর্টের ক্ষেত্রে, এটাকে যদি আমরা SME তে যদি নিয়ে আসতে পারি, তাহলে এখানে যেটা হবে যে ইট উইল গিভ রাইজ টু আ সেপারেট ডাইভার্সিফাইড সেক্টরস অ্যাজ ওয়েল। পরে শিল্পমন্ত্রী জানান, করোনায় SME খাত বাঁচিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় কেউ যাতে কর্মহীন না হয় তা দেখার পাশাপাশি নতুন কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতির মূল চালিকা শক্তি হলো SME, যে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর সাথে বাঁচিয়ে রেখে নতুন কর্মসংস্থান। এবং আজকে যেটা আরেকটা বলেছেন যে আজকের যেটা কোভিড চলাকালীন যে সময় এবং পরবর্তী, সেটাকেও চিন্তা করতে হবে। SME ফাউন্ডেশন সহ ইতিমধ্যে কিন্তু আমরা জেলা ওয়ারি আমরা পৌঁছে গেছি সেখানে মনিটরিং কম।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনীতি সচল রাখতে সবার সম্মিলিত উদ্যোগের কথাও বলেন শিল্পমন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনার মধ্যেই দেশের বাজারে রেকর্ড পর্যায়ে পৌঁছালো স্বর্ণের দাম। 22 ক্যারেটের স্বর্ণের দামের ভরিতে বাড়ানো হয়েছে 5,713 টাকা। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 69,867 টাকা। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলছে জুয়েলার্স সমিতি। হঠাৎ দাম বেশি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। এক মাসের মধ্যে আবারও বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া দামে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হবে 69,867 টাকায়। সোমবার পর্যন্ত যার বিক্রয় মূল্য ছিল 64,152 টাকা। নতুন মূল্য অনুযায়ী এক ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 66,718 টাকা, 18 ক্যারেট 57,970 টাকা। সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 47,647 টাকা। বাড়তি দামের প্রভাব পড়েছে বাজারে। এক ভরি মাল ভ্যাট মজুরি সহ 75-77 হাজার টাকার মতো পড়ে যাবে, 75 প্লাস। আমরা তো কোনো ক্রেতা পাচ্ছি না, এরকম খুবই কম, মানে বনি করাই এখন আমাদের দায় হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 1.5%। এশিয়া অঞ্চলে লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড $1,750 ছাড়িয়েছে। গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 19% বেড়েছে। স্বর্ণের বাজার আমরা কোনো সময় বৃদ্ধি করি না, আমরা সমন্বয় করি মাত্র। আমাদের দেশের এই অল্প দামের স্বর্ণ যাতে কোনো অবস্থাতেই পাচার হয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে, এটা আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। যার কারণে আমরা কালবিলম্ব না করে আন্তর্জাতিক বাজার বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেশের বাজারকে আমরা সমন্বয় করি, স্বর্ণের রেটকে আমরা সমন্বয় করি। এর আগে সবশেষ 28 মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রার আয়োজন ছিল বিভিন্ন জেলায়, তবে করোনা সতর্কতায় সীমিত করা হয় আয়োজন। দেশের সবচেয়ে বড় আয়োজন ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথযাত্রা ও রথ টান ছাড়াই অনুষ্ঠিত হলো কয়েকজন পূজারীর উপস্থিতিতে। সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে সকাল থেকেই ধামরাইয়ের যশোমাধবের মন্দিরে ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান। সিলেট মহানগরীতে দেব বিগ্রহ সহ রথ বের হয়, তবে রাজপথে বের করা হয়নি রথ। মন্দিরেও প্রবেশ করতে দেওয়া হয়নি বহিরাগতদের। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ধর্মীয় আচারবিধি সম্পন্ন হয়। নেত্রকোনায় নরসিংহ জিউর আখড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে ধর্মীয় বিধান মতে হয় পূজা, পরে আখড়া প্রাঙ্গণে রথে থাকা জগন্নাথ দেবের পূজা দেন পূজারীরা। পরে উৎসব প্রাঙ্গণ থেকে ভ্যানে করে রথ শহরের প্রদক্ষিণ করা হয়। তবে এবার রথযাত্রায় সব মেলা বন্ধ রাখা হয়েছে। করোনার কারণে বিদেশিদের ওয়ার্ক পারমিটের আওতায় বেশ কিছু ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বাতিল হচ্ছে বিশেষ পেশায় দক্ষ এবং শিক্ষিতদের ভিসা H-1B, সেবা খাত ও মৌসুমি কাজের H-2B, কোম্পানিতে আন্তঃবদলির L-1 এবং গবেষক ও চিকিৎসকদের জন্য বরাদ্দ J-1। এর মধ্যে H-1B ভিসাটি বাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ভারতীয়রা। এর জন্য সবচেয়ে বেশি আবেদন করেন ভারতীয় ও চীনা প্রযুক্তিবিদরা। তবে এটি বাতিলের জেরে যাদের কাজের অনুমোদন আছে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এছাড়া ভবিষ্যতে এই ভিসার ক্ষেত্রে লটারির চেয়ে যোগ্যতা এবং মেধার উপর জোর দেওয়ার কথা জানায় ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ মহামারীর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মার্কিনীদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানান ট্রাম্প। এই ছিল বিরতিন সংবাদ। রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।